আসসালামু আলাইকুম। আমন্ত্রণ যাব স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি আসলে কে, তামিম না আমিনুল? দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম। ম্যাচ জিততে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য। জাতীয় দলে আরো ৫-৭ বছর খেলতে চান বিজয়। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গুজব, কৌতূহল আর নানামুখী ব্যাখ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও চাঞ্চল্য। এবারের বিষয়, আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধিকে তামিম ইকবাল না আমিনুল ইসলাম? আইসিসির ওয়েবসাইটে আমিনুলকে কেন এখনো বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য বলা হচ্ছে, তামিমকে কেন নয়? মজার ব্যাপার হলো, শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়, মোহসিন নকভির নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ বোর্ড মেম্বারদের তালিকায়ও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এখনও সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নামই আছে। বিসিবির মসনদে পট পরিবর্তনের ৩ সপ্তাহ হয়ে গেলেও দুটি সংস্থার ওয়েবসাইটেই এখনো আমিনুলকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখানো হচ্ছে। অথচ বিসিবির অ্যাডহক কমিটির প্রথম সভায় সভাপতি তামিম ইকবালকে আইসিসি ও এসিসিতে বিসিবির প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয় এবং এটাই রীতি। দুটি সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসে সদস্য দেশগুলোর বোর্ড প্রধানরাই থাকেন যার যার দেশের প্রতিনিধি হিসেবে। সভাগুলোতেও সাধারণত তারাই যোগ দেন অথবা বিশেষ পরিস্থিতিতে তাদের মনোনীত কোনো প্রতিনিধি যোগ দেন। এছাড়া এই দুটি সংস্থায় চিফ এক্সিকিউটিভ অফিসারদেরও সভা হয়, যেটিতে যোগ দেন সদস্য বোর্ডগুলোর সিইওরা। তাহলে তামিম বিসিবি প্রধান হওয়ার পরও কেন আইসিসি এবং এসিসির ওয়েবসাইটে আমিনুলকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখানো হচ্ছে? তিনি কিভাবে এখনো সংস্থা দুটির এক্সিকিউটিভ বোর্ড মেম্বার থাকেন? আইসিসিটাই আগে বলা যাক, কোন দেশের ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি এলে শুধু ওই বোর্ডে বসে সিদ্ধান্ত নিলেই হয় না। এখান থেকে ইনি আইসিসিতে আমাদের প্রতিনিধি, এর একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে, যেটি সম্পূর্ণ করতে তামিম ইকবালকে আইসিসির পরবর্তী বোর্ড সভার আগেই এবার দুবাইয়ে সংস্থাটির সদর দপ্তরে যেতে হবে। আইসিসির দাপ্তরিক ভাষায় এটাকে বলে ইন্ডাকশন প্রসেস। বলতে পারেন অনেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ এর মতো ব্যাপার। বিসিবির মনোনীত প্রতিনিধি হিসেবে তামিম তার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আইসিসিতে যাবেন, আনুষ্ঠানিকভাবে বিসিবি প্রতিনিধি হিসেবে পরিচিত হবেন। আইসিসির পরিচালকদের জন্য নির্দিষ্ট শর্ত ও আচরণ বিধিতে সই করবেন। আইসিসির দায়িত্বপ্রাপ্তরা আইসিসির বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্রিফ করে তাকে তার প্রথম বোর্ড সভার জন্য প্রস্তুত করবেন। এর পুরো প্রক্রিয়াটি হবে আইসিসির হেড অফ লিগ্যাল তত্ত্বাবধানে। ইন্ডাকশন প্রসেস সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আগের সভাপতি কাগজ কলমে থেকে যাবেন আইসিসির বোর্ড মেম্বার। এখানে উল্লেখ্য, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান দায়িত্ব নেওয়ার পরও তার আগের বিসিবি সভাপতি আ.হ.ম মুস্তফা কামালী ছিলেন কাগজে কলমে আইসিসিতে বিসিবির প্রতিনিধি, এবং সেটি আসলে ছিলেন নামমাত্র। এটুকু পড়ে বিষয়টিকে খুব সহজ মনে হলেও সামান্য একটু জটিলতা আছে। তামিম তো বিসিবির নির্বাচিত সভাপতি নন। বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে আসন্ন বিসিবি নির্বাচনে লড়বেন সাবেক এই টাইগার অধিনায়ক। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তামিম। নির্বাচনে লড়ার কথা উল্লেখ করে বর্তমান বিসিবি প্রধান বলেন, আমার প্রথম সংবাদ সম্মেলনেই পরিষ্কার করে বলেছিলাম যে আমি পরবর্তী নির্বাচনে সভাপতি পদে লড়ব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত যারা একটি গ্রহণযোগ্য নির্বাচন তারা প্রাপ্য। আগের বোর্ডের সমালোচনা করে তামিম বলেন, সম্প্রতি আপনারা দেখেছেন বাংলাদেশে ক্রিকেট প্রায় স্থবির হয়ে পড়েছিল, খেলোয়াড়রা ভুগেছেন। আমরা চাই না এমন পরিস্থিতি আবার তৈরি হোক। নির্বাচনের পর যদি সুযোগ পাই তাহলে আমার পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব। নির্বাচন সময়সীমা প্রসঙ্গে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, আমাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তবে এর আগেই নির্বাচন সম্পন্ন হবে।
বাংলাদেশ দলের অধিনায়ক ও বোর্ড সভাপতির দায়িত্বের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেছেন, অবশ্যই বিশাল পার্থক্য আছে। অধিনায়ক হিসেবে আপনি শুধু ক্রিকেট ও খেলোয়াড়দের নিয়েই ভাবেন, কিন্তু বোর্ড সভাপতি হিসেবে আপনাকে সামগ্রিক উন্নয়ন নিয়ে ভাবতে হয়, শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফ ও বোর্ডের কর্মীদের নিয়েও। এখানে বড় স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়, আবেগ দিয়ে নয়। দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয়। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর লিটন কুমার দাস বলেছিলেন, নিউজিল্যান্ডকে অল্পে আটকানোর লক্ষ্য তার দলের, কিন্তু সেই কাজে সফল হলেন না বোলাররা। জোড়া 50-তে বড় পুঁজি পেয়ে গেল কিউইরা। বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জিং টার্গেট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট স্টেডিয়ামে সোমবার সিরিজের প্রথম টি-20তে আগে ব্যাট করে 6 উইকেটে 182 রান করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের মাঠে টি-20তে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। কিউইদের বড় পুঁজি এনে দেওয়ার কারিগর কাটেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। দুজনের ব্যাট থেকেই আসে সমান 51 রান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে তাওহিদ হৃদয়ের চমৎকার সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান টিম রবিনসন। শুরুর ধাক্কা সামলে পাল্টা আক্রমণ করেন কাটেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। দুজন মিলে পাওয়ার প্লেতে তোলেন 61 রান। পরেও ওভার প্রতি 10 রান করে নিতে থাকেন তারা দুজন। ইতিবাচক ব্যাটিংয়ে মাত্র 27 বলে 50 করেন ক্লেভার। 10ম ওভারে ক্লেভারকে বোল্ড করে 50 বলে 88 রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন। 7-4 ও 1 ছক্কায় 28 বলে 51 রান করে ফেরেন ক্লেভার। সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 9.3 ওভারে 1 উইকেটে 99 থেকে 15 ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 130 রান, অর্থাৎ 33 বলে 31 রান করতে 4 উইকেট হারায় তারা। 11তম ওভারে নিজের প্রথম 50 পূর্ণ করেন ক্লার্ক, তবে পরের ওভারেই তাকে থামিয়ে দেন রিশাদ। 7-4 ও 1 ছক্কায় 37 বলে 51 রান করেন কিউই ওপেনার। বেশিক্ষণ টিকতে পারেননি বেভন জ্যাক বস ও ডিন ফক্সক্রফট। 2 বলে 1 রান করে তানজিম হাসান সাকিবের বলে আউট হন জ্যাক বস। 3 রান করতে 7 বলে শেখ মেহেদী হাসানের বলে বোল্ড হন ফক্সক্রফট। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ করেন টম ল্যাথামের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া নিক কেলি। রিশাদের বলে জোড়া 4-এর পর রিপন মন্ডলের বলে 4 ছক্কা মেরে 17 ওভারে দলের 150 পূর্ণ করেন বাঁহাতি ব্যাটার। অবশ্য 16তম ওভারে ফিরতে পারতেন কেলি। সবশেষ বিপিএলে খেলা হয়নি এনামুল হক বিজয়ের। এবার ঢাকা লিগে মাঠে নামতে যাচ্ছেন এই ক্রিকেটার, খেলবেন মোহামেডানের হয়ে। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন দলকে চ্যাম্পিয়ন করার কথা। শুরুতে ঢাকা লিগ নিয়ে অতীতের কথা টেনে বিজয় বলেন, আমি 17 শেষ করে প্রিমিয়ার লিগে ডাক পাই। কোনোভাবে তারা পছন্দ করে। তাদের উইকেট কিপার একটু কম ছিল। তারপরের থেকে আমি আসলে বড় হতে হতে 2012 থেকে একটু বোঝা শিখলাম। 12-র পরের থেকে আমি লিস্ট এ ক্রিকেটটা খেলা শুরু করি। তখন আবাহনীকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজীতে চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু মোহামেডান অনেক বড় টিম, অনেক বড় টিম। আমি 100% চেষ্টা করব, আর সাথে আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ঘরোয়া ক্রিকেটে অনেক নামি দামি প্লেয়ার এবং পারফর্ম করে আসছে, এবং জাতীয় দলেও তারা ভালো মতো প্রতিনিধিত্ব করছে। জাতীয় দলের হয়ে আরো 5-7 বছর খেলার কথা জানিয়ে বিজয় বলেন, প্রিমিয়ার লিগ সব সময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহর রহমত করছেন এবং আমি চেষ্টা করছি ভালো করার। এবার একটা বড় চ্যালেঞ্জ আছে আমার টিমকে চ্যাম্পিয়ন করানো। তো সেটা যদি করতে পারি, সেরকম অনুযায়ী পারফরমেন্স করতে পারি, অবশ্যই নির্বাচকরা তো বাইরে রাখবে না আশা করি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি আসলে কে, তামিম না আমিনুল? দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম। ম্যাচ জিততে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য। জাতীয় দলে আরো 5-7 বছর খেলতে চান বিজয়। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।